দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের যে নিয়ম গত ১০ বছর আগে আওয়ামী লীগ সরকার চালু করেছিল তা আজ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গতকাল ঐকমত্য কমিশনের সভায় নির্বাচন কমিশনার বাছাইয়ে স্বাধীন কমিটি গঠনের মতো মৌলিক সংস্কার ইস্যুতে একমত হয়েছে বিএনপি। সব মিলিয়ে সংস্কার এবং নির্বাচনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে চায় আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান মামুন। স্বাগত ভোটের ট্রেনে মামুন ভাই। আপনার কাছে জানতে চাই, মৌলিক সংস্কার এবং বিচারের শর্তে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একটি আশ্বাস দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই জায়গায় কতটা মৌলিক সংস্কার হলো, বিচার কতটার অগ্রগতি হলো, সব মিলিয়ে নির্বাচন নিয়ে ফেব্রুয়ারিতে কোনো শঙ্কা আছে কিনা, আপনি কি মনে করেন? না, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এখন টিভির সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফেব্রুয়ারি বলা হয়নি। ওনার পক্ষ থেকে বলা হয়েছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো একটি দিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরে আমরা দেখেছি যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে মূলত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করেছিল বিএনপির পক্ষ থেকে এবং সেই দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার এবং বিএনপির পক্ষ থেকে যে এবং প্রধান উপদেষ্টা এবং বিএনপির পক্ষ থেকে যে যৌথ বিবৃতি এসেছিল, সেখান থেকে আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে একটা একমত হয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা বছর পার হয়ে গেলেও আমরা সংস্কারের প্রশ্নে খুব বেশি দূর অগ্রসর হতে পারিনি, বা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকেও কিন্তু খুব বেশি যে অগ্রগতি হয়েছে সংস্কার প্রশ্নে, আমরা বেশ কিছু সংস্কার আমরা দেখেছি হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আগামী আগস্টের ফার্স্ট উইকের মধ্যে একটি সনদ ঘোষণা হবে এবং সংস্কারগুলো আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে আগানোর জন্য কিন্তু প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন কিছুদিন আগে, এটা আপনি জানেন। জি, নিশ্চয়ই মৌলিক সংস্কার হলেই বা জুলাই সনদ যদি হয় তাহলে এই নির্বাচনের দিকে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। কিন্তু নির্বাচনের মাঠে কতটা বিএনপি, জামাত, এছাড়া এনসিপি আর অন্যান্য রাজনৈতিক দল যে পরস্পর বিরোধী যে কথাবার্তা বলছে, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনের জন্য এই বিষয়গুলো কি সামনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা, বা আবার বলা হচ্ছে যে এর মাধ্যমে ফ্যাসিবাদের আবার জন্ম হতে পারে কিনা? কি মনে হয় যে রাজনৈতিক এই যে পরিবেশ, কেন এই পরিবেশগুলোর সমাধান হচ্ছে না, আরও বাড়ছে কেন? না, এখানে দেখেন, যখন আপনি জুলাইয়ের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা কমন ঐক্য হয়েছিল, মানে একটা সবাই একটি ছাতার নিচে এসে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের একটা আন্দোলন করেছিল। এইখানে কোনো দলের পরিচয় না, সবাই এক কাতারে দাঁড়িয়ে। তো আমরা একটা বিরল ঐক্য দেখেছিলাম সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে, যারা সরকারে ছিল না সেই বাইরের সমস্ত দলগুলোর ভিতরে। কিন্তু এখন আজকের এই 1 বছর পরে এসে দেখছি যে সেই ঐক্যে কিন্তু কিছুটা ফাটল ধরেছে। কারণ হচ্ছে এক রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো যার কারণে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য সৃষ্টি হয়েছে। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে, আপনি গতকাল এবং গত পরশুদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, তারপরে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছিল। প্রথম দিনে 4টি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলনের সাথে, এবং তার পরের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে, এবং তার পরের দিন 13টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। তো সেইখানে কিন্তু প্রত্যেকটি যে পরের দিন যে 13টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আলাপ করার আমার সুযোগ হয়েছিল, তারা বলেছেন যে সরকার একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার
করতে পারে এরকম আশঙ্কা তারা করেছেন, এবং তারা প্রধান উপদেষ্টার কাছে কিন্তু এটাও জানিয়েছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড, সব রাজনৈতিক দলগুলোর সাথে সমান ব্যবহার তারা করেছিলেন। সুতরাং নির্বাচন নিয়ে এবং কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু তখন জানানো হয়েছিল যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, কিন্তু এই সব কার্যক্রমের কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের শঙ্কা আগামী নির্বাচন ঘিরে তৈরি হয়েছে, এটুকু কিন্তু বলা যেতে পারে। জি, বিশেষ দলের কথা যে অভিযোগ আসছে, আসলে বিশেষ দলটা কে? আপনার কাছে কি মনে হয় যে এখানে কি বিশেষ দল বলতে ছাত্রদের সংগঠন এনসিপি বা জামাত বা বিএনপি? বলবেন, আপনার কথাটি বুঝতে পারা যায়নি। সবাই যে 13টি দলের সাথে এটা বলে। জি, বিশেষ দল বলতে কাকে বোঝানো হচ্ছে আপনি কি মনে করেন? নিশ্চয়ই জানেন সংবাদকর্মী হিসেবে। যে বিশেষ দল বলতে আমি বলছি, বিশেষ দল বলতে প্রত্যেকেই এনসিপিকে বুঝিয়েছেন যে তারা যেখানে রাজনৈতিক প্রচার প্রচারণা করতে যাচ্ছেন সেখানে তাদেরকে এক ধরনের বিশেষ সরকারি সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া আপনি 4টি যখন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সেইখানে প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হলো 4টি বড় রাজনৈতিক দল। এখন কোন ক্রাইটেরিয়ায় তারা 4টি বড় রাজনৈতিক দল হিসাবে এনসিপিকে করলেন, নির্ধারণ করলেন, সেই বিষয়েও কিন্তু এই 13টি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিল যে তাহলে আমাদেরকে ছোট করা হচ্ছে কিনা, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ছোট করা হচ্ছে কিনা। তো এখানে এনসিপিকেই মূলত তারা বলেছেন এবং স্পষ্টভাবেই এবং প্রকাশ্যেই তারা বলেছেন যে এনসিপিকে সরকার বেশি সুবিধা দিচ্ছে, বাড়তি সুবিধা দিচ্ছে, যেটা একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পক্ষে অন্তরায়। জি, অন্তরায়। তবুও এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরস্পর বিরোধী মন্তব্য, যা নির্বাচনী পরিবেশকে আসলে শঙ্কার মধ্যে ফেলছে কিনা। আপনার সঙ্গে এ নিয়ে আরও আলাপ করবো, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। আলোচনা করছি সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান মামুনের সঙ্গে। মামুন ভাই, যে আলাপটি রেখে গিয়েছিলাম যে বিএনপি বিটের সাংবাদিক এবং হিসাবে আপনি অনেকদিন কাজ করেন, এছাড়া দেশের গণমাধ্যমের বা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আপনি সংবাদ কাভার করেন। আসলে সব কিছু মিলে কি মনে হয় যে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে আচরণটা কেমন, আসলে এটি কি নির্বাচনের জন্য আবার বাধা হয়ে দাঁড়ায় কিনা? দেখেন যে জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আরও কিছু ইসলামী দলগুলোর পক্ষ থেকে আপনি পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। ইদানিংকালে এই দাবিটা উঠেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হবে। পিআর পদ্ধতিটা মানে হচ্ছে আপনি যত % ভোট পাবেন সেটার ভিত্তি করে আপনার সংসদ সদস্য সংখ্যা নির্ধারিত হবে। তো বিএনপি এবং তার সমমনা যে দলগুলো আছে তো বরাবরই এটার বিরোধিতা করছে। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটি নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করবেন তো তার কিছু প্রস্তুতিমূলক বিষয় থাকে এবং এই বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়। তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাজনৈতিক বিষয় সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত হবে না, বা এটা বাস্তবতার খাতিরেও এটা হচ্ছে অসম্ভব একটা বিষয়। তো বিএনপি সবসময় পিআরের বিপক্ষে, বিএনপি না খালি বিএনপি এবং সমমনা দলগুলো। অন্যদিকে আপনি সাম্প্রতিককালে রাজনৈতিক বিভিন্ন সমাবেশ বা অনুষ্ঠান আপনি প্রত্যক্ষ করে থাকবেন। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে কিন্তু বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, বা তার সমমনা যারা আছেন অর্থাৎ পিআরের বিপক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আবার তার কিছুদিন আগেই জামাত ইসলামীর একটি বিশাল বড় আমরা শোডাউন দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এই স্বাধীনতার পরে কিন্তু জামাত ইসলামী রাজধানীতে এত বড় একটি শোডাউন করলো এবং সোহরাওয়ার্দী উদ্যানে। তো সেইখানেও কিন্তু বিএনপিকে তারা দাওয়াত দেয়নি, এবং বিএনপি না খালি বিএনপি ছাড়া বিএনপি সমমনা অনেক দলগুলোকে তারা দাওয়াত দেয়নি। তো রাজনীতিতে একটা নতুন মেরুকরণ, আলাদা আলাদা বক্তব্যের একটা বিষয় আসছে কিন্তু। তো এই বিষয়টার কারণে বাংলাদেশের মানুষের মনে একটা সংশয় তৈরি হয়েছে যে আসলেই নির্বাচনটা সঠিক সময়ে হবে কি হবে না। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বরাবরই বলেছেন যে ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যেই
আমার এই নির্বাচনটা হবে। অর্থাৎ উনি বলেছেন যে হয় এপ্রিলের প্রথম সপ্তাহের যে কোনো দিন অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই নির্বাচনটা হতে পারে। তবে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে আলাদা আলাদা ভিন্নধর্মী বক্তব্য আসছে, এর থেকে কিন্তু রাজনৈতিক মাঠে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, এটা কিন্তু বলা যায়। জি, নিশ্চয়ই অস্থিরতা তো আমরা দেখছি, কিন্তু এখানে কিন্তু মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপি আমরা দেখেছি গতকালকে ঐকমত্য কমিশনের বৈঠকে সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে একমত হয়েছে। যেখানে আগে এনসিসির প্রস্তাব ছিল সেখানে বিএনপি বিরোধিতা করেছে, তারপর সেখান থেকে কিছুটা কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নামে যে একটি রূপরেখা দেওয়া হয়েছিল সেখানেও বিরোধিতা করেছিল। সব মিলিয়ে সংবিধানের গুরুত্বপূর্ণ 5টি কমিশনকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বা এই জন্য একটি স্বাধীন কমিটি গঠনের ব্যাপারেও যে আলাপটা তোলা হয়েছে, বিএনপি শুধুমাত্র একটা বিষয়ে একমত হয়েছে, সেটা নির্বাচন কমিশন। এটাও যদিও গুরুত্বপূর্ণ। এখন অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু বাকি আরও যে অন্যান্য কমিশন, বিশেষ করে দুদক এবং পিএসসি, এছাড়া আরও সাংবিধানিক বিষয়গুলো তাদের দাবি আছে এবং একই সঙ্গে পিআরের দাবি আছে, বিশেষ করে উচ্চকক্ষে। আসলে এই যে এখন পর্যন্ত বিএনপি একটা বিষয়ে কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু এজন্য কিন্তু আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাড় দিচ্ছে না। তো সব কিছু মিলে কি মনে হয় যে এই জুলাই সনদটা কি সম্ভব এই মৌলিক সংস্কার সহ এই 5 আগস্টের মধ্যে? আপনি যেটা বলছিলেন যে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা বিরল ঐক্য দেখেছি, এটা ঠিক, এবং বিএনপি শেষ মুহূর্তে সেটাতে সায় দিয়েছে, রাজি হয়েছে সেই এতে করতে। অর্থাৎ এটা একটি সাংবিধানিক আগে ছিল প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা ছিল, একক ক্ষমতা ছিল এই নির্বাচন কমিশন গঠনের। এখন এটা সাংবিধানিক একটি এর মাধ্যমে, কমিশনের মাধ্যমে এটি গঠন হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সাংবিধানিক একটি কমিটির মাধ্যমে এটা গঠন হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, তারপরে হচ্ছে একজন বিচার বিভাগের একজন সাবেক বিচারপতির থাকবেন। এই 5 জনে মিলে নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার ঠিক করবেন। তো এটা একটি উল্লেখযোগ্য অগ্রগতি আমি বলতে পারি, যে আমাদের জুলাই বিপ্লবের পরে যে দাবিগুলো উঠেছিল তার একটা উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আরও যে বিষয়গুলো আছে সেইখানে বিএনপি এখনও পর্যন্ত সেইগুলোতে রাজি হয়নি। কারণ বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এই সংস্কারগুলোর মাধ্যমে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করা হচ্ছে, বিচার বিভাগকে বেশি করে ক্ষমতায়ন করার একটা প্রক্রিয়া। এগুলো তারা এটাকে এক ধরনের ষড়যন্ত্রই মনে করছে বা উদ্দেশ্য পরিণত, এবং বিএনপিকে কোণঠাসা করা বা বিএনপিকে তার ক্ষমতার অপব্যবহার করেছেন এই পদগুলোর ব্যবহার করে, এই ক্ষমতার অপব্যবহার করেছেন। পরবর্তী সরকার প্রধানও তো এরকম একটা আশঙ্কা থেকে যায়, এই জন্য তো রাজনৈতিক দলগুলো বলছে এটাকে ষড়যন্ত্র কেন বলা হচ্ছে? না, ষড়যন্ত্র বলতে আমি বোঝাতে চেয়েছি যে বিএনপির পক্ষ থেকে এগুলোকে উদ্দেশ্যপ্রণীত বলা হচ্ছে এই কারণে যে দেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো সিস্টেমটাকে মিস ইউজ করা হয় তাহলে সেটা সেই সিস্টেমের দোষ না, যিনি মিস ইউজ করছেন তার দোষ। এবং বিএনপি বলতে চাচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় বিএনপি 2022 সালে 31 দফা দিয়েছে, সেইখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা সেই 31 দফার মধ্যে আছে। এবং নির্বাচন কমিশন, পিএসসি, দুর্নীতি দমন কমিশন ছাড়াও আরও যারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা শক্তিশালীকরণের কথা বলেছে এবং নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতার কথা বলেছেন। সুতরাং তারা বলতে চাচ্ছে যে এই কাজগুলো রাজনৈতিক এবং একটি চলমান সংসদের মাধ্যমেই সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের দ্বারাই হওয়া উচিত বলে তারা মনে করছেন। এই জন্য তারা এখনো পর্যন্ত এই বিষয়গুলোতে তারা একমত হতে পারেনি। তবে আমি আপনাকে একটা বলে রাখি যে অনেকগুলো সংস্কার কমিশনের পক্ষ থেকে, যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল যেগুলোতে আলোচনার জন্য, সেখানে বিএনপি 168টার মতো এর মধ্যে প্রস্তাবের মধ্যে প্রায় 138টাতেই তারা একমত হয়েছে, যতটুকু আমি খোঁজখবর রাখি। তো সেই জায়গায় বলতে চাচ্ছে প্রায় অধিকাংশতেই বিএনপি কিন্তু একমত হয়েছে। শুধুমাত্র পিআর পদ্ধতি যেটাকে তারা অবাস্তব বলছে, এবং এই পিআর পদ্ধতি একটা পদ্ধতি চালু করতে গেলে যে ধরনের প্রস্তুতি লাগে বা যে এখন সংসদও নেই, সুতরাং এই পদ্ধতি চালু করবে, সংসদে পাশ হতে হবে,
তো সেই পর্যন্ত সময় তখন রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নেয় একটি গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, তখন বিএনপি হয়তো এটা ভেবে দেখবে। আমরা পিআর নিয়ে আরো আলাপ করবো আপনার সঙ্গে, আপনি একটু যুক্ত থাকুন। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। মামুন ভাই, পিআর পদ্ধতিতে বাংলাদেশের সকল মানুষের একটা প্রতিনিধিত্ব থাকবে, কারো ভোট পচে যাবে না, এরকম বিষয়টা বলা হচ্ছে। তো এই জায়গায় বিএনপির আসলে বিরোধিতা কেন? এবং আপনি যেটি বললেন যে এটার জন্য সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বা তাদের একটা পাস হতে হবে আইনটা, এছাড়াও যে এর অন্যান্য সংস্কারের জন্য তো সেই সংসদ সদস্যদের ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না, এই জায়গায় বিএনপি তাহলে কেন একমত হচ্ছে না? আমি বিএনপি কেন একমত হচ্ছে না সেটা তো বিএনপি বলতে পারে, তবে আমি যতটুকু খোঁজখবর রাখি সেই জায়গা থেকে আমি বলতে পারি। দেখেন, তারা পিআর পদ্ধতির বিরোধিতার প্রধান যেটা আমি মনে করছি বা আমি যতটুকু জেনেছি বিএনপি বিভিন্ন নেতাদের সাথে কথা বলে, সেটি হচ্ছে, মনে করেন পিআর পদ্ধতিটা কি এটা আগে জানতে হবে। সেটা হচ্ছে সারা বাংলাদেশে ভোট হবে, সেই ভোটে কে কত পার্সেন্টেজ ভোট পেল, সেই ভোটের নিরিখে কে কতটি সংসদ সদস্য আসন পাবে সেটি ঠিক হবে। এখন কথা হচ্ছে, মনে করেন আমার সাতক্ষীরা 1 আসনে আমি ভোট দিলাম ধানের শীষকে। তো ধানের শীষের আমি জানি না যে আমার এই আসন থেকে বিএনপির সংসদ সদস্য হবে কি হবে না। এটার জন্য তো বিএনপি বা আগে থেকে একটা তালিকা দিতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নিম্নকক্ষ নিয়ে কিন্তু আলাপ হচ্ছে না, এখন নিম্নকক্ষ থেকে সরে এসে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে আলাপটা হচ্ছে। তাহলে উচ্চকক্ষে কেন মানে পিআর মেনে নিতে আপত্তি? না না, এটা একটা তালিকা দিতে পারে, ঠিক আছে, কিন্তু দেখা গেল আমি আমার আসন থেকে আমি সাপোজ মনে করেন আমি জামাত ইসলামীকে বিপুল ভোটে ওখানে পাশ করালাম, যেখানে আমি 60% ভোট পেল, কিন্তু আমার আসন থেকেই যে সংসদ সদস্য আমি পাবো এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না। অর্থাৎ আমি নির্বাচন করে আমার এলাকায় আমি কাকে জনপ্রতিনিধি করলাম এটা কিন্তু আমি জানতে পারছি না। এটা এক ধরনের বিএনপি তরফ থেকে এবং তার সমমনা দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে, এটা ওই যে দলগুলো এই পরবর্তীতে সংসদ সদস্য ঠিক করবেন তাদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়ে গেল, যেটা ক্ষমতার দুর্বৃত্তায়ন হতে পারে, কারণ তখন আরও বেশি দুর্নীতির সুযোগ থাকবে, কারণ আপনি তখন সংসদ সদস্য হওয়ার জন্য আরও বেশি টাকার খেলা হতে পারে, এরকম একটা বিষয় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। সুতরাং আর যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রক্রিয়াটা হচ্ছে না, ওই নিম্নকক্ষে চালু করা যাবে না, সুতরাং সেটা তারা উচ্চকক্ষ এটা চালু করতে চায় না, তারা চায় আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু নিশ্চয়ই, কিন্তু নিম্নকক্ষে পিআরে যদি সমস্যা, উচ্চকক্ষে যদি পিআর হয় তাহলে উচ্চকক্ষে যদি 100 আসন, নিম্নকক্ষ থেকে 300 আসন প্রত্যেকটা সংসদ সদস্য তার নিজের এলাকার মানুষজন ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। আবার কিন্তু উচ্চকক্ষের জন্য সেখানে সারা দেশের ভোটের আলোকেই হবে। বিএনপির দ্বিকক্ষে একমত, কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনও জটিলতা রয়েছে। আমরা আশা করি হয়তো শিগগিরই এই জটিলতাগুলো কেটে যাবে, মৌলিক সংস্কার হয়েই একটি সনদ আমরা পাবো। আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভোটের ট্রেন।